ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস শুধু অহিংস আন্দোলন বা স্বাধীনতার লড়াইয়ের গল্প নয়, বরং রক্তাক্ত সাম্প্রদায়িক দাঙ্গার এক ভয়ঙ্কর অধ্যায়ও বটে। ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতা শহরে ঘটে যাওয়া গ্রেট ক্যালকাটা কিলিং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় সময়। এই দাঙ্গার সূত্র ধরে পরে দেশভাগ ও মানব সভ্যতার অন্যতম বৃহৎ শরণার্থী সংকট তৈরি হয়। আর এই সময় কলকাতার হিন্দু সম্প্রদায়ের আত্মরক্ষার ক্ষেত্রে এক বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ নাম উঠে আসে, গোপাল পাঁঠা। ১৯৪৬ সালের আগস্ট মাস। কলকাতা তখন উত্তাল। চারদিকে স্বাধীনতার দাবি উঠছে, কিন্তু সেই স্বাধীনতা আসছে না শান্তি নিয়ে, আসছে রক্ত আর অশান্তি নিয়ে। মুসলিম লীগ তখন পাকিস্তানের দাবিতে মরিয়া। আর এই দাবিকে সামনে আনতেই তারা ঠিক করল ১৬ আগস্ট দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে, অর্থাৎ ওই দিন পুরো কলকাতাতে ধর্মঘট ডেকে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে নির্বিচারে মুসলিম দুষ্কৃতীদের দিয়ে হিন্দুদের গণহত্যা করাবে। এটা ছিল ফুল প্রুফ প্ল্যান। দাঙ্গার সূচনা ১৬ আগস্ট অ্যাকশন ডে ঘোষণা হল, আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। জায়গায় জায়গায় মাদ্রাসাগুলোতে তারা নানা ধরনের হাতিয়ার মজুত করতে থাকল। বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক ভাষণ দেওয়া শুরু হল এবং লিপলেটে করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে হিন্দু বিরোধী উস্কানিমূলক কথা লিখে প্রচার করতে থাকল। আর অ্যাকশন ডেতে সমস্ত মুসলমানদের আহ্বান জানানো হল। সেদিন ভোর থেকেই কলকাতার রাস্তায় বিশাল বিশাল মিছিল বেরোতে শুরু করল। হাতে সবুজ পতাকা, মুখে পাকিস্তানের দাবি, লড়কে লেঙ্গে হাম পাকিস্তান, আর কানে ভেসে আসছে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবর স্লোগান। বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর নির্দেশে মিছিলগুলো শহরের বুক চিরে চলল। প্রথমে স্লোগান ছিল, পরে তা রূপ নিল হামলা আর ভাঙচুরে। বেছে বেছে হিন্দু দোকান, বাড়িঘর টার্গেট করা হল। বাজারে গিয়ে দেখা গেল দোকানদারকে মেরে ফেলে দোকান লুট করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। রাস্তায় যারা হিন্দু তাদের উপর ঝাঁপিয়ে পড়া হচ্ছে, নারী, পুরুষ, শিশু নির্বিশেষে। মহিলাদেরকে গণধর্ষণ করে উলঙ্গ করে হুকে বিঁধিয়ে টাঙিয়ে রাখল। হিন্দু পুরুষদের দেখলেই কচুকাটা করতে লাগল। পুলিশ যেন অদৃশ্য, ডুমুরের ফুল, প্রশাসন নিশ্চুপ। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল হুগলি নদীর পূর্ব দিক বরাবর পুরো অংশটা পূর্ব পাকিস্তানের অধীনে এসে যাক। কারণ সেই সময়ে কলকাতা ছিল ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু, আর সেটাই ছিল তাদের সবথেকে বড় চাওয়া। কিন্তু কলকাতা ছিল হিন্দু বহুল শহর, তাই হিন্দুদেরকে পুরোপুরি সাফ করে দিতে পারলে তাদের পাকিস্তান বানানোর রাস্তা সুগম হবে। আর এজন্যই মুসলিম লীগের মুসলিম গুন্ডা দুষ্কৃতীরা চালাতে আরম্ভ করল হিন্দু নিধনের তাণ্ডবলীলা। প্রশাসন সব জেনেও মুখে কুলুপ দিয়ে রাখল। লালবাজার হেডকোয়ার্টারে শেখ সোহরাওয়ার্দী বসে থাকল পুলিশদের নিষ্ক্রিয় করে রাখার জন্য। কলকাতা শহরের রণক্ষেত্র অবস্থা। প্রথম দিনেই হিন্দুদের উপর আক্রমণে শহর কেঁপে উঠল। আর এই মুসলিম দুষ্কৃতীরা প্রথম এক হিন্দু গোয়ালাকে বেলেঘাটাতে নির্মমভাবে হত্যা করল। কলেজ স্ট্রিট, শিয়ালদহ, বুবাজার, এন্টালি, টালা, খিদিরপুর সব জায়গা একে একে রক্তে রঙিন হয়ে উঠল। মৃতদেহ পড়ে থাকল রাস্তায়। কেউ তুলল না, তোলার মতো লোক কেউ ছিল না, সবাই ভয়ে পালাতে লাগল। প্রথম দুদিন মুসলিম দুষ্কৃতীরা ছিল প্রবল। তারা ভেবেছিল একতরফা আক্রমণ চালিয়ে হিন্দুদের ভয় দেখিয়ে দেবে। কিন্তু কোনো শহর তো এত সহজে মাথা নোয়ায় না। এই সময়েই উঠে এলো এক নাম, গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, যাকে সবাই চিনত গোপাল পাঁঠা নামে। তিনি ছিলেন বুবাজার এলাকার মানুষ, পেশায় মাংসের ব্যবসায়ী। ভোজন রসিকতার জন্যই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল পাঁঠা শব্দটা। কিন্তু মাংস ব্যবসায়ীর আড়ালে তিনি ছিলেন দাপুটে, সাহসী আর সংগঠক মানুষ। যখন চারপাশে হিন্দুরা আক্রান্ত হচ্ছিল, তখন গোপাল পাঁঠা বুঝলেন প্রশাসনের উপর ভরসা করে আর বাঁচা যাবে না। আত্মরক্ষা ছাড়া হিন্দুদের আর বাঁচার কোনো উপায় নেই। অনেক সহ্য করা গেছে, আর নয়। তিনি ভালোভাবে বুঝতে পারলেন হিন্দুদের সংগঠিত করতে না পারলে কলকাতা থেকে চিরতরে হিন্দুদের নাম মুছে যাবে। আত্মরক্ষা বাহিনীর জন্ম। তিনি নিজের এলাকার যুবকদের ডেকে নিলেন। বললেন, যদি বাঁচতে চাও তবে লড়াই করতে হবে। শুরু হলো প্রস্তুতি।
লাঠি, ছুরি, বন্দুক, এমনকি বোমাও জোগাড় করা হলো। ছেলেদের দলে ভাগ করা হলো, কেউ পাহারা দেবে, কেউ আক্রমণ ঠেকাবে, কেউ খবর সংগ্রহ করবে। গোপাল পাঁঠা একটা আত্মরক্ষা বাহিনী দাঁড় করালেন, আর তার জোরেই বুবাজার আর আশেপাশের এলাকায় হিন্দুরা কিছুটা সাহস পেল। পাল্টা প্রতিরোধ। টানা দুদিন মুসলিম দুষ্কৃতীদের তাণ্ডব লীলার পর তৃতীয় দিন থেকে চিত্র পাল্টাতে শুরু করল। গোপাল পাঁঠার বাহিনী পাল্টা আঘাত হানল। মুসলিম দুষ্কৃতীরা যেখানেই ঢোকার চেষ্টা করেছে সেখানে তারা বাধা পেল। অনেক সময় হিন্দুরা আক্রমণকারীদের ধাওয়া করল, ফলে শহরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল। একদম কথার মতো বলা হতো তখন, যে এলাকায় গোপাল পাঁঠার ছেলেরা আছে সেখানে হিন্দুরা মরবে না। গোপালের প্রত্যাঘাতের জবাবে মুসলিম দুষ্কৃতীরা পিছু হটতে শুরু করল। জিন্না বুঝতে পারল গোপালকে ঠেকানো এবার অসম্ভব। তাই তড়িঘড়ি করে জিন্নার পরামর্শে সোহরাবর্দী গোপালের সাথে সন্ধি প্রস্তাবে আগ্রহী হল। তা না হলে মুসলমানদের মহা বিনাশ ঘটবে, এটা তিনি বুঝতে পেরেছিলেন ভালোভাবে। গোপাল প্রস্তাব স্বীকার করে নিল। তাণ্ডব লীলার সমাপ্তি ঘটতে লাগল। তবে এখানেই প্রশ্ন উঠল। কেউ বলল, গোপাল পাঁঠা তো হিন্দুদের রক্ষাকর্তা, তাঁর জন্যই অনেক পরিবার বেঁচে গেল। আবার কেউ বলল, তাঁর বাহিনীও পাল্টা আক্রমণে নিরীহ মানুষ মারল, আগুন লাগাল। সত্যি বলতে গেলে দাঙ্গা যখন শুরু হয় তখন কে দোষী আর কে নির্দোষ তা আর কেউ খুঁজে দেখে না। দুই পক্ষই অন্ধ সহিংসতায় মেতে ওঠে। দাঙ্গার ভয়াবহতা। 4 দিন ধরে চলা সেই দাঙ্গায় প্রায় 4000 মানুষ মারা গেল। অবশ্যই এই হিসাবটা আরও অনেক গুণ বেশি ছিল। দাঙ্গার প্রথম দুদিন এত হিন্দু নিধন হল এবং তাদের হাত, পা, মাথা কেটে হুগলি নদীতে ফেলে দিল। নদীর জল রক্তে লাল হয়ে উঠল। নদীতে মাঝি লাশ সরিয়ে সরিয়ে পথ তৈরি করে চলতে লাগল। লক্ষাধিক মানুষ গৃহহীন হল। কারো দোকান পুড়ে ছাই হয়ে গেল, কারো পরিবার হারালো, কারো মাথার উপরে ছাদটাই ভেঙে পড়ল। কলকাতা শহরকে যেন এক মৃত নগরীর মতো লাগছিল। এই দাঙ্গা শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকল না, তার ঢেউ গিয়ে আছড়ে পড়ল নোয়াখালী, বিহার, পাঞ্জাব, সব জায়গায়। মুসলমান হিন্দুর মধ্যে দূরত্ব আরও বেড়ে গেল। দেশভাগের পথে। এই রক্তাক্ত ঘটনার পরই দেশভাগ প্রায় নিশ্চিত হয়ে উঠল। 1947 সালে ভারত স্বাধীন হল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা এলো বিভাজন আর শরণার্থীর বেদনা নিয়ে। কোটি কোটি মানুষ ঘর ছেড়ে এলো, লাখ লাখ মানুষ প্রাণ হারায়। তবে গোপাল পাঁঠার নাম রয়ে যায় কলকাতার রাস্তায়। কেউ তাকে হিন্দুদের রক্ষাকর্তা বলে, আবার কেউ বলেন তিনি সাম্প্রদায়িক সহিংসতার প্রতীক। সবশেষে বলা যায়, গ্রেট ক্যালকাটা কিলিং শুধু একটা দাঙ্গা নয়, এটা ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর সতর্কবার্তা। রাজনীতির নামে কিভাবে সাম্প্রদায়িক আগুনে সাধারণ মানুষ পুড়ে ছাই হয় তার সাক্ষী এই ঘটনা। গোপাল পাঁঠা সেই সময় হিন্দুদের আত্মরক্ষার এক প্রতীক হয়ে ওঠেন। তিনি কি রক্ষাকর্তা ছিলেন নাকি দাঙ্গার আরেক চরিত্র, সে নিয়ে আজও অনেকের মনে সন্দেহ আছে। কিন্তু এ কথা সত্যি যে তাঁর নাম ছাড়া গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাস কখনো সম্পূর্ণ হয় না। এবং বলা যায় যে তিনি হিন্দুদের কাছে একজন মাসিহারপে অবতীর্ণ হয়ে বর্তমানে আমাদের প্রিয় শহর কলকাতাকে পাকিস্তান হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। সেজন্যই তার নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।